রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা নিয়ে সংশয়, ক্ষোভ বাসিন্দাদের। আবারও যাচাইয়ের কথা ভাবছে খোদ সিটি কর্পোরেশন। সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে মংলা ঘষিয়াখালী নৌ চ্যানেল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বিঘ্নে নৌযান চলাচলে ড্রেজার বেজ স্থাপনের পরিকল্পনা। যথাযথ তদারকি না থাকায় বিদেশে জঙ্গি সংগঠনে যোগ দেয়া সহজ হচ্ছে বলে অভিযোগ। শঙ্কিত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও, মানতে নারাজ ইমিগ্রেশন বিভাগ। দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু পূজার চিকিৎসায় ঢাকা মেডিকেলের 9 সদস্যের বোর্ড গঠন। পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত আজ। এবং 1 নভেম্বর থেকে ঢাকা ও বিভাগীয় শহর সহ 1.5 শতাধিক স্পটে শুরু হচ্ছে আয়কর মেলা। প্রথমবারের মতো চালু করা হচ্ছে অনলাইন ট্যাক্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। রাজধানীর 321টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও এ তালিকা নিয়ে সংশয় রয়ে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে ভবনগুলো ভাঙা হবে কিনা সে বিষয়টিও নিশ্চিত নয়। অধিকাংশ ভবনের দেয়ালে দেখা মেলেনি এ সংক্রান্ত কোনো সাইনবোর্ড। এ তালিকা আবারও যাচাইয়ের কথা ভাবছে খোদ সিটি কর্পোরেশন। আর নগর পরিকল্পনাবিদরা মনে করেন ঢাকায় 40% অধিক ভবন বিপজ্জনক হলেও মাত্র কয়েকশো ভবনকে চিহ্নিত করা অযৌক্তিক। মুজাহিদ শুভর রিপোর্টে বিস্তারিত। রাজধানীর চকবাজারে 2010 সালে নির্মিত একটি ভবন। 1.5 বছরের মাথায় সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে পাঠানো চিঠিতে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় হতভম্বিত হয় ভবনের মালিক। এরপর রাজুকের ছাড়পত্র সহ ভবন নির্মাণের প্রয়োজনীয় সব কাগজ দেখে সিটি কর্পোরেশন কয়েক বছরের জন্য থামে। চলতি বছরের মাঝামাঝি 321টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পড়া এই ভবনটিকে ভাঙার নির্দেশ দেয়ায় ভোগান্তির শেষ সীমায় পৌঁছে ভবন মালিক। শত্রুতামূলক কেউ এটাকে লাগিয়েছে। যাই হোক, আমি কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ করতেছি যে আমার বিল্ডিং ঝুঁকিপূর্ণ আছে কিনা আদৌ এটা তদন্ত করে তার দৃষ্টান্ত দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমি। তালিকায় নাম থাকলেও কোনো ধরনের নোটিশ পায়নি বলে দাবি কোনো ভবন মালিকের। কেউ কেউ ভবন ভাঙার কথা মাথায় নিলেও সমঝোতার রাস্তায় হাঁটছেন অধিকাংশরা। আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে এটা কিভাবে ছোট করে দেওয়া যায়। এখন যদি আমাদের 3 মাসের নোটিশ দেয় আমরা যাব কোথায়? আমরা একটা বাসস্থান না ঠিক করে তো আমরা যেতে পারছি না। বুয়েটের জরিপে রাজধানীর 42% ভবনকে বিপজ্জনক বলা হলেও মাত্র কয়েকশো ভবনকে চিহ্নিত করা অযৌক্তিক বলে মত নগর পরিকল্পনাবিদদের। কিসের ভিত্তিতে সিটি কর্পোরেশন এই ভবন ভাঙবে? রাজুকের ভিত্তিতে। রাজুক কি সিটি কর্পোরেশন সেটা দিতে বাধ্য বা দেয়? এই যে একটা সমন্বয় কার্যক্রম সেটাও কিন্তু আমাদের নাই। ডিসেম্বরের মধ্যেই ভবন ভাঙার কড়া হুঁশিয়ারি দেয়া হলেও এখনো সিটি কর্পোরেশন ভাবছে ভবনগুলো পুনরায় পরীক্ষা করার কথা। কনসালটেন্টের মাধ্যমে এটা পুনরায় একটা পরীক্ষা করা যে আসলে কতটা ঝুঁকিপূর্ণ, বিশেষভাবে যেগুলোর ব্যাপারে আমাদের এই যে সাধারণ মানুষ আপত্তি করেছে, আর যেগুলো আপত্তি করেনি সেগুলো নিয়েও আবার আমরা নোটিশ দিতে চাচ্ছি। ডান পাশের ভবনটি ভেঙে চুরে ক্ষয়ে গেলেও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পড়েছে আমার পেছনের ভবনটি। দীর্ঘ 6 বছর ধরে রাজুক এবং সিটি কর্পোরেশনের টানাপোড়েনে এখন পর্যন্ত শুরু হয়নি ভবন ভাঙার কাজ। আগামী ডিসেম্বরের মধ্যে বেঁধে দেয়া শেষ সময়ের মধ্যে কার্যক্রম শুরু হবে কিনা সে নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন নগর পরিকল্পনাবিদরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কল্পনা নয়, এবার প্রকৃত অর্থেই মংলা ঘষিয়াখালী চ্যানেল আলোর মুখ দেখতে শুরু করেছে। 2 বছরেরও বেশি সময় ধরে খনন কাজ করার পর বর্তমানে এ চ্যানেল দিয়ে ছোট ও বড় গভীরতার দেশি বিদেশি পণ্যবাহী জাহাজ চলাচল করছে। আন্তর্জাতিক এই চ্যানেলে 1 বছর পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণের পর আজ সকাল 11টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মংলা ঘষিয়াখালী চ্যানেল ঘুরে তরিকুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। জলিল মাঝি মংলা ঘষিয়াখালী চ্যানেলের রামপাল খেয়াঘাটে নৌকায় যাত্রী পারাপার করেন। 2 থেকে 3 বছর আগে এই চ্যানেলটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আবারও নৌকা বাইতে পারবেন সেটা কল্পনাতে আনেননি। চ্যানেল খননের ফলে আবারও উপার্জন শুরু করেছেন। নদী কাটিয়ে দেওয়ার পরে আপনার নৌকা চলতিতে, যানবাহন চলতিতে
আপনার অনেক কিছু এখানে নদী কাটে মোটামুটি সব দিক থেকে আমাদের সুবিধাই। নিজেদের প্রাণের দাবি পূরণ হয় খুশি এলাকাবাসী। চ্যানেলটি সচল হওয়ার ফলে দুদিনের পথ একদিনেরও কম সময়ে পাড়ি দেয়া কার্গো যোগে ভারত থেকে ক্লিংকার নিয়ে আসা চালক কাদের মুন্সি ও আকরাম জানালেন একই কথা। আমরা ওই জয়মনি ঘুরে যাচ্ছে, এখন নদী এই কাটার জন্য আমাকে যে ড্রাপ আছে সেই ড্রাপ অনুযায়ী পানি বেশি আছে, এই জন্য আমাদের এখন চলাচল করতে কোনো অসুবিধা হচ্ছে না। এই চ্যানেলটা কাটাতে আমাদের সুবিধা হয়েছে, এটা আমাদেরও সুবিধা হয়েছে, মালিকেরও সুবিধা হয়েছে। সরকার যে স্টেপ নিয়ে ড্রেজার দিয়ে নদী খনন করেছে, সেই এখন নদীর ফিরে জীবনের যৌবন সে লাভ করেছে। এখন সমস্ত রকমের নৌযান যাতায়াত করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। ভাটার সময় বড় বড় ট্যাঙ্কার কার্গো চলাচল করতেছে। খেটে খাওয়া মানুষের অনেক উন্নয়ন হয়েছে এই নদীর নাব্যতা ফিরে আসাতে। এদিকে বিআইডব্লিউটি এর সংশ্লিষ্ট কর্মকর্তা সারা বছর নির্বিঘ্নে যাতে নৌযান চলাচল করতে পারে এজন্য ড্রেজার বেজ স্থাপনের পরিকল্পনার কথা জানান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু এখানে একটা ড্রেজার বেজ স্থাপন করব এবং সারা বছরই মেইনটেনেন্স ড্রেজিং কার্যক্রমটা চলবে। তো আমরা আশা করছি যে আমরা মংলা ঘষিয়াখালী খাল সারা বছর মানে নৌ চলাচলের জন্য এখন থেকে উপযোগী থাকবে। পশুর ও বলেশ্বর নদীর সাথে সংযোগ স্থাপন করা মংলা ঘষিয়াখালী চ্যানেলের দৈর্ঘ্য 31 কিলোমিটার। বিআইডব্লিউটি এর পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর এই চ্যানেল দিয়ে ছোট বড় মিলিয়ে প্রায় 35,000 নৌযান চলাচল করেছে। এখন স্থানীয়দের কাছ থেকে দাবি উঠেছে এই চ্যানেলটি সচল রাখতে নিয়মিত ড্রেজিং এর ব্যবস্থা করা। মংলা ঘষিয়াখালী চ্যানেল থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। যারা দেশের অকল্যাণ চায় তারা যেন ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে গতকাল ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ব্যক্তিগত চাওয়া পাওয়া নয়, জনগণের জন্য কাজ করতে হবে। একই সঙ্গে লেখাপড়াতেও সর্বোচ্চ গুরুত্ব দিতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আলবদর, রাজাকার, যুদ্ধাপরাধী, খুনি, মানি লন্ডারিং, এতিমের টাকা চুরি করে খাওয়া, এরা যেন এই বাংলাদেশের ক্ষমতায় আর কোনোদিন না আসতে পারে। কারণ এরা ক্ষমতায় আসা মানে এতিমদের টাকাও চুরি করে খাবে, টাকা পয়সা বিদেশে পাচার করবে। এটা তো আমাদের কথা না, এটা হচ্ছে আমেরিকা ফেডারেল কোর্টে ধরা পড়েছে খালেদা জিয়ার পুত্র। আমরা কিছু টাকা ফেরতও এনেছি, সব আনতে পারিনি। কাজে যারা দেশের অকল্যাণ করে তারা যেন কোনদিন ক্ষমতায় আসতে না পারে। আমি কিন্তু ছাত্রলীগের হাতে কলম আর কাগজ তুলে দিয়েছিলাম, খাতা তুলে দিয়েছিলাম। এর অর্থ হলো লেখাপড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে এবং একথা মনে রাখতে হবে যে দেশের মানুষের কাজ করতে হবে। আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাউন্সিলে জনগণের পছন্দই গুরুত্ব পেয়েছে, বিএনপির বক্তব্য গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বিএনপিতে গণতন্ত্র নেই, তাদের দলের নেতাকর্মীরা গণতন্ত্রই বিশ্বাস করে না। সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কবরে ফুল দেয়া শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ফুল দেওয়ার পর 1975 সালের 15ই আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য দোয়া ও মোনাজাত করেন আওয়ামী লীগের নতুন কমিটির নেতারা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন প্রেস কনফারেন্স সর্বস্ব দলে পরিণত হয়েছে। বিএনপি আগে নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে সেটা প্রমাণ করুক। তারা তাদের নিজেদের মধ্যেই তো গণতন্ত্র নেই। বাংলাদেশের জনগণ এই সম্মেলনকে কি চোখে দেখছে সেটা হচ্ছে বড় কথা। বিএনপি কি ভাবলো? তারা এখন হতাশ, বিপর্যস্ত একটা দল, যে দল শুধু ঘরে বসে প্রেস ব্রিফিং করে, তাদের জনগণের সাথে কোনো সংযোগ নেই। এর আগে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় কাউন্সিল থেকে আওয়ামী লীগ দেশের জনগণকে কোনো রাজনৈতিক পথ নির্দেশ দিতে পারেনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশে বিদ্যুৎ কেন্দ্রের বিকল্প থাকলেও সুন্দরবনের কোনো বিকল্প নেই, তাই এ প্রকল্প বন্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কাউন্সিল থেকে আপনারা কিছু দিতে পারেননি জাতিকে। গোটা জাতি অপেক্ষা করছিল যে কাউন্সিল থেকে আপনারা একটা রাজনৈতিক পথ নির্দেশ দেখাবেন। যে রাজনৈতিক সংকট আজকে সৃষ্টি হয়েছে, যে আজকে নির্বাচন নেই,
একটা অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে রয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। সেইখানে আজকে গণতন্ত্রে ফিরে আসার জন্য বিদ্যুৎ কেন্দ্র আমরা আরেকটা পেতে পারি, বিদ্যুৎ কেন্দ্র আমরা আরেকটা নির্মাণ করতে পারি, কিন্তু সুন্দরবন আমরা আরেকটা নির্মাণ করতে পারবো না, কারণ তা হাজার বছর ধরে এই সুন্দরবন গড়ে উঠেছে। দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু পূজার চিকিৎসার জন্য 9 সদস্যের চিকিৎসক বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ তাদের সিদ্ধান্তের পরই পূজার চিকিৎসার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজের উপপরিচালক জানান, গতকাল সকালে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। ধারালো অস্ত্র দিয়ে শিশুটিকে আঘাত করায় তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুটির প্রজনন অঙ্গ। ক্ষত হাড় পর্যন্ত যাওয়ায় সংক্রমণ দেখা দিয়েছে। এখন সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসকদের প্রধান কাজ। পূজার বাবা শ্যাম দাস জানান, তাদের অপেক্ষা এখন মেয়ের পরবর্তী চিকিৎসার জন্য। ডাক্তাররা বলছে যে একটা নাকি বোর্ড বসবে আমাদের ডাক্তারদেরকে, ওই বোর্ড বসার পর মানে ওইটা কালকে বসবে, বসার পর বাচ্চার কি ইয়েটা দিবে, কিভাবে অপারেশন হবে না হবে সেটা ওরা বলবে। আজকে অপারেশন থিয়েটারে নিয়ে তার বিভিন্ন ধরনের পরীক্ষা করেছে এবং 9 সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়েছে, যা আগামীকাল তারা পরবর্তী চিকিৎসার পদ্ধতি প্ল্যান ভবিষ্যতে কিভাবে কি করবে এটা পর্যবেক্ষণ করবেন। সিলেটের ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির হামলায় মারাত্মক আহত কলেজ ছাত্রী খাদিজাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল রাতে খাদিজাকে কেবিনে নেওয়া হয়। গত 17 অক্টোবর খাদিজার ডান হাতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তবে খাদিজার বাম পাশ অবশ থাকায় বাম হাতে আপাতত অপারেশন করা সম্ভব হয়নি। ডাক্তাররা জানিয়েছিলেন, ফিজিওথেরাপির মাধ্যমে তার বাম পাশ 2 থেকে 3 মাসের মধ্যে স্বাভাবিক করা সম্ভব। গত 3রা অক্টোবর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতা বদরুলের হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম। সে সময় তার মস্তিষ্কে ও 2 হাত মারাত্মক জখম হয়। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সময় সংবাদে আরো থাকছে। প্রতিষ্ঠার 16 বছরেও জনগণের আস্থা অর্জন করতে পারেনি পরিবেশ আদালত। মামলা শূন্যতায় নিষ্ক্রিয় কার্যক্রম। আইনের দীর্ঘসূত্রিতাকে দুষছেন পরিবেশবিদরা। প্রতারক চক্রের কৌশলী কর্মকাণ্ডের পাশাপাশি ইমিগ্রেশন বিভাগের যথাযথ তদারকি না থাকায় বিদেশে জঙ্গি সংগঠনে যোগ দেয়া বা সেখানে প্রশিক্ষণের সুযোগ মিলেছে বলে অভিযোগ উঠেছে। জাল ভিসা নিয়ে প্রথম পর্যায়ে লিবিয়া পর্যন্ত পৌঁছে পরবর্তীতে তারা আইএস অধ্যুষিত ইরাক বা সিরিয়া চলে যেতে পারছে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাই শঙ্কা প্রকাশ করেছেন। অপরদিকে ইমিগ্রেশন বিভাগ দাবি করছে, শুধুমাত্র যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকেই বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আরো জানাচ্ছেন কমল দে। বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে বিদেশে জঙ্গি সংগঠনে যোগ দেওয়া কিংবা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এখানে নাশকতা চালানো নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা চলছে। সিরিয়ায় অবস্থানকারী অনেক বাংলাদেশি জঙ্গি এখনো নানাভাবে হুমকি দিচ্ছে। কিন্তু কিভাবে তারা আইএস অধ্যুষিত সিরিয়া বা ইরাকের অঞ্চলগুলিতে গেল তার কোনো রহস্য এখন পর্যন্ত উন্মোচন হয়নি। এর মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে গত 13 অক্টোবর লিবিয়াগামী 39 যাত্রীকে আটকের পর বিষয়টি নিয়ে আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে সরকারিভাবে নিষেধাজ্ঞা সত্ত্বেও লিবিয়া পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন এই নিরাপত্তা বিশ্লেষক। আমাদের কোনো লোক গিয়ে সেখানে যদি ইনভলভ হয়ে যায় তার কিন্তু সমূহ সম্ভাবনা আছে সে কিন্তু প্রশিক্ষিত হয়ে আমাদের দেশে এসে আবার অনাকাঙ্ক্ষিত বা যে ধরনের সন্ত্রাসী তৎপরতা এগুলি কিন্তু আমাদের দেশেও কিন্তু বিস্তার লাভ করতে পারে এদের মাধ্যমে। সুতরাং এই জিনিসটা সরকারকে একেবারেই তীক্ষ্ণ দৃষ্টি এটার উপর রাখা উচিত। বিমানবন্দর থেকে আটককৃত 39 জনের নথি পর্যালোচনা করে দেখা গেছে ইমিগ্রেশন সম্পন্ন হওয়া 19 জনের ভিসার মেয়াদ ছিল মাত্র 30 দিন, আর বাকি 20 জনের মধ্যে ভিসার মেয়াদ ছিল না বললেই চলে। যোগদান করতে পারে। অভিযানের নেতৃত্বদানকারী র্যাবের এই কর্মকর্তার আশঙ্কা, এসব যাত্রী লিবিয়া হয়ে সিরিয়া কিংবা ইরাক চলে যাওয়ার সুযোগের সন্ধানে ছিল। লিবিয়া যুদ্ধবিধ্বস্ত দেশ এবং এখানে আইএসের তৎপরতা আছে এবং লিবিয়া থেকে পার্শ্ববর্তী দেশগুলোতেও যাওয়া সম্ভব। হাইকোর্টের কিন্তু নির্দেশনা আছেই এটা যে লিবিয়াতে আমাদের দেশ থেকে এখন এই যুদ্ধবিধ্বস্তের কারণে যাওয়া যাবে না। তারপর যদি কেউ লিবিয়া যায় সে তার এটা অশুদ্ধ থাকার সম্ভাবনা আছে। তবে পুলিশের দাবি, যাদের বৈধ কাগজপত্রের পাশাপাশি ভিসা ছিল শুধুমাত্র তাদেরই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। যে অভিযোগ আগেগুলো ছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে কাগজপত্রগুলো। আমরা আশা রাখি যে সতর্ক অবস্থানের ফলে এই বিমানবন্দর দিয়ে এরকম কোনো ঘটনা আর ঘটবে না।
গত 3 অক্টোবর একইভাবে বিমানযোগে লিবিয়ায় 75 জনকে পাচার করা হয়েছে উল্লেখ করে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন মেজবাহুদ্দিন ব্যাপারী নামে এক ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন ওই বহরে তার ছেলে সুমন ব্যাপারীও রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে উপকূলে আঘাত হানার আগেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড়টি। কায়ান্টের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত সহ সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে কায়ান্টের প্রভাবে রাজধানীতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সকালে যানবাহন সংকটে পড়ে অফিসগামী মানুষ। সবথেকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে স্কুলগামী ছাত্রছাত্রী এবং খেটে খাওয়া মানুষদের। হঠাৎ করে বৃষ্টি আসার সাথে গাড়ি ঘোড়া একটু যানজট সৃষ্টি হয়েছে, ট্রাফিক নিয়মিত নাই মনে হয়। যাতায়াতের জন্য আমরা রিক্সা পাই না, গাড়ি ঘোড়া পাই না, এতে প্রবলেম হচ্ছে। তারপর অনেকক্ষণ দেখুন আমরা এখন ভিজে পুরো গেছি, কষ্ট হইতে আছে, ঠান্ডা লাগতে আছে। এখন তো বাধ্যতামূলক, আমার তো চাকরি এটা এবং কামই এটা। পরিবেশ অপরাধ রোধে 2000 সালে পরিবেশ আদালত আইনের মাধ্যমে বিচার ব্যবস্থা চালু হলেও এর সুফল অনেকটাই শূন্যের কোঠায়। বিশেষজ্ঞরা বলছেন, বিচার প্রক্রিয়ায় জটিলতার কারণে পরিবেশ আদালতে যেতে অনীহা সংশ্লিষ্টদের। প্রয়োজনে আইন সংশোধনের দাবিও তাদের। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। সরকার দূষণ রোধ করে পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিলেও মাঝে মধ্যে অভিযান আর জেল জরিমানার মধ্যেই সীমাবদ্ধ পরিবেশ আদালত আইনের ব্যবহার। একজন যুগ্ম জেলা জজের অধীনে ঢাকায় একটি পরিবেশ বিষয়ক আদালত থাকলেও মামলা শূন্যতায় তা অনেকাংশেই নিষ্ক্রিয়। মামলার সংখ্যা কম হওয়ায় এই আদালতে এখন সাধারণ দেওয়ানি ও ফৌজদারি মামলারই বিচার চলে। মামলার তালিকা ও নিবন্ধন খাতা ঘেটে দেখা যায়, চলতি বছর ঢাকার আদালতে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়েছে মাত্র 4টি, 2015 সালে 11টি ও 2014 সালে মাত্র 9টি। অথচ পরিসংখ্যানে দেখা যায়, বিশ্বের 178টি দেশের মধ্যে পরিবেশের অন্যতম উপাদান পানি, বাতাস ও মাটি দূষণে বাংলাদেশের অবস্থান প্রথম 10-এর মধ্যে। এদিকে আদালতের পাবলিক প্রসিকিউটর অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের কারণে মানুষ স্থায়ী আদালতে আসছে না। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের দাবি, জেল জরিমানা করে বন্ধ করা যাচ্ছে না পরিবেশ অপরাধ। পরিবেশের মামলা না আসার মূল কারণটা হচ্ছে পরিবেশ আইনের 7 ধারায় ডিজিকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া আছে। এই আইনটা থাকার কারণে পরিবেশ আদালতের মামলা পর্যায়ক্রমে হচ্ছে না। এই না হওয়ার কারণে পরিবেশ আদালত বেকার হয়ে যাচ্ছে। মোবাইল কোর্ট করছি বা কিছু জনসচেতনতামূলক কার্যক্রম করছি, এটা হয়তো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফুটপাতের এসব দোকানগুলোর মতো বেশিরভাগ বিপণী বিতানগুলোতে ব্যবহৃত এ ধরনের পলিথিনের ব্যাগ পরিবেশ এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইনের 2 এর ক ধারায় সংশোধনী এনে 2002 সালে সব ধরনের পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। পরিবেশ বিষয়ক ভ্রাম্যমাণ আদালত বলছে, এবছরই 182টি অভিযান পরিচালনার মধ্যে অন্তত 54টি পলিথিন কারখানাকে 11 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এত পরিবেশগত সমস্যা, মানুষের এত অভিযোগ, এত ভোগান্তি, তারপরেও মামলা কম। তার কারণ হচ্ছে মানুষ প্রতিকার পাবে আদালত ব্যবস্থা থেকে, এমন একটি আদালত ব্যবস্থা নেই। আর আদালত ব্যবস্থা যা আছে সেখানে এই টেকনিক্যাল কারণে, ফিনান্সিয়াল কারণে এবং জুরিসডিকশনাল লিমিটেশনের কারণে মানুষ যেতে আগ্রহী না। দেশের প্রতিটি জেলায় পরিবেশ বিষয়ক আদালত স্থাপনের কথা বলা হলেও শুধু ঢাকা ও চট্টগ্রামে রয়েছে এ আদালত। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ব্রেক্সিটের পর ব্রিটেনে ছড়িয়ে পড়ছে হেট ক্রাইম। শিকার হচ্ছেন অভিবাসীরা। বর্ণ ও ধর্মবিদ্বেষমূলক অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি ব্রিটিশ শীর্ষ মন্ত্রীদের। পহেলা নভেম্বর থেকে ঢাকা ও বিভাগীয় শহর সহ 1.5 শতাধিক স্পটে শুরু হচ্ছে 7ম জাতীয় আয়কর মেলা। এবার মেলায় প্রথমবারের মতো চালু করা হচ্ছে অনলাইন ট্যাক্স। এনবিআর কর্মকর্তারা আশা করছেন, 8ম পে স্কেল বাস্তবায়নের ফলে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী করনেটের আওতায় আসায় মেলায় রিটার্ন দাখিল ও কর আহরণ অনেক বাড়বে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি।
প্রথমবারের মতো এবার আয়কর মেলার আয়োজন করা হচ্ছে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব নির্মাণাধীন ভবনে। তাই করদাতাদের ভালোভাবে সেবা দিতে বড় পরিসরে চলছে মেলার প্রস্তুতি। এনবিআর এর কর্মকর্তারা জানান, এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে ট্যাক্স সিস্টেম উদ্বোধন করা হবে। নতুন অর্থায়নে বেশ কিছু পরিবর্তন আসায় এবছর রিটার্ন দাখিলের সংখ্যা 17 লাখ ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। করদাতাদেরকে সেবা প্রদান করার জন্য আমাদের হেল্প ডেস্ক নেওয়ার জন্য যত ধরনের সুবিধা আছে আমরা সেগুলি বলবৎ থাকবে। আমাদের ট্যাক্স অনলাইন যেটা সেটা আমরা এই মেলার দিন উদ্বোধন করার চিন্তা করছি এবং অর্থ আইনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীর বেতন মূল বেতন 16,000 টাকার বেশি তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই খাত থেকে আমরা 3-4 লক্ষ করদাতা বেশি পাবো। জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে 2010 সালে প্রথমবারের মতো আয়কর মেলার আয়োজন করে এনবিআর। প্রথমে শুধু ঢাকায় এই মেলা হলেও করদাতাদের ব্যাপক সাড়া পেয়ে বিভাগীয় জেলা শহর সহ পর্যায়ক্রমে বাড়ানো হয় মেলার পরিসর। এখানে একসাথে সব সেবা পাওয়ায় অধিকাংশ করদাতা অপেক্ষায় থাকেন মেলার। আগে ট্যাক্স অফিসে যে ধর্ণাটা দিতাম হয়তো একদিনে গিয়ে হতো না, কিন্তু এখন আমার এই বাড়তি সময়টাও লাগছে না। আর ওইখানেতে আগে ট্যাক্স অফিসে গিয়ে আমাকে পয়সা ছাড়া কোনোভাবেই এটা আমাকে রিলিজ করতো না কাগজটা। রাস্তাঘাটের কথা বলেন, বিদ্যুতের কথা বলেন, গ্যাসের কথা বলেন, এগুলো তো সমস্যা আছেই। আমাদের এই সেবাটা খুবই আমরা কম পাচ্ছি। স্বল্প বেতনে যারা চাকরি করি তো তাদের কাছ থেকে কর গভর্নমেন্ট নিচ্ছে, বাট আমরা সোশ্যাল সিকিউরিটি পাই না, চিকিৎসা ঠিকমতো পাই না। গত বছর মেলায় রিটার্ন জমা পড়েছিল 1,61,000 আর কর আহরণ হয়েছে 2,035 কোটি টাকা। এবার রিটার্ন দাখিলের জন্য 1 মাস বেশি সময় দেওয়া হলেও 30 নভেম্বরের পর নির্ধারিত আয়করের ওপর 2% জরিমানা দিয়ে রিটার্ন দিতে হবে করদাতাদের। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বিচারক ও এজলাস সংকট সহ নানা কারণে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে বাড়ছে মামলার জট। বছরের পর বছর মামলাগুলো ঝুলে থাকায় অর্থ ব্যয়সহ নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ বিচার প্রার্থীদের। অবশ্য শিগগিরই সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন সরকার পক্ষের কৌশলী। এস এম রাশিদের পাঠানো তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও এজলাস সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম, বাড়ছে মামলা জট। আদালতে 18 জন বিচারকের পদ থাকলেও শূন্য রয়েছে 6টি, আর 18টি এজলাস থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 14টি। বছরের পর বছর মামলাগুলো ঝুলে থাকায় অর্থ ব্যয় সহ নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ বিচার প্রার্থীদের। 25 বছর ধরে মামলাটা বসছে, এখন এই মামলার সমাধান কি হবে না হবে তা আমি বলতে পারছি না। আমার অনেক টাকা পয়সা ব্যয় হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, পয়সা খরচ খাচ্ছে, গরিব মানুষ ম্যানেজ করতে পারছি না। আমাদের মামলাটা চলছে 4 থেকে 7 বছর, এই মামলা আদৌ নিষ্পত্তি হবে কি না এটা আমাদের জানা নেই। আইনজীবীরা বলছেন, মামলার আলামত সংরক্ষণের অভাব এবং সময় মতো সাক্ষী হাজির না হওয়ায় মামলার নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে। চার্জশিট আসে অনেক দেরিতে এবং চার্জশিট আসার পরে সাক্ষীগুলো যেগুলো আছে সেই সাক্ষীগুলো দীর্ঘসূত্রিতে আসে। পুলিশ প্রশাসন থেকে তারা কিন্তু এই সাক্ষীদেরকে নিয়ে আসার ক্ষেত্রে বিলম্বিত করে। অবশ্য শিগগিরই সমস্যার সমাধান করা হবে বলে জানান সরকার পক্ষের কৌশলী। আমাদের 10তলা ম্যাজিস্ট্রেসি বিল্ডিংটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের যেরকম এজলাসের কোনো সংকট থাকবে না, আমাদের বিচারকের কোনো সংকট থাকবে না এবং বিচার কাজ অত্যন্ত দ্রুতভাবে সম্পূর্ণ হবে। কুষ্টিয়ায় বিভিন্ন আদালতে 27,509টি মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবিতে 30 অক্টোবর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল রাজধানীর কাকরাইলে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। জনপথ অধিদপ্তরের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। গ্যাস কোম্পানি সমূহ কর্তৃক গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার ও জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশ সমূহ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আগামী 30 অক্টোবর 2016 তারিখ হইতে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সকল সিএনজি ফিলিং স্টেশন লাগাতার ধর্মঘট পালন করবে। ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত 30 জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 5 জনকে ঢাকায় আনা হয়েছে। গতরাতে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায়, রাতে সিলেট থেকে শ্যামলী পরিবহনের একটি বাস অপর একটি বাসকে পাশ কাটাতে গিয়ে দুটি বাসই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে উভয় বাসের কমপক্ষে 30 যাত্রী আহত হন। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় 5 জনকে ঢাকায় পাঠানো হয়। আঁকাবাঁকা হয়ে দুই বাসে সংঘর্ষ হয়ে বাসটা উল্টে গেছে। আমি পিছনে সারিতে ছিলাম, আমার উপরে অনেকগুলা লোক দেখছি, আমার পিছনে হাড় মনে হয় ভেঙে গেছে। আনুমানিক 15 থেকে 20 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং 4 থেকে 5 জনের অবস্থা গুরুতর, ওদেরকে ঢাকা প্রেরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ব্রাহ্মণবাড়িয়ায় পেয়ারার বাম্পার ফলন হয়েছে। একই সঙ্গে পেয়ারার ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। আর পেয়ারার চাষ বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা, বিজয়নগর ও আখাউড়া উপজেলার বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে গত কয়েক বছর ধরে পেয়ারার চাষ হচ্ছে। এসব বাগানে চাষিরা দেশীয় কাজি, থাই এবং মুকুন্দপুরী জাতের পেয়ারার চাষ করছেন। যথাযথ পরিচর্যা আর অনুকূল আবহাওয়ার কারণে এবার পেয়ারার বাম্পার ফলন হয়েছে। পাশাপাশি পেয়ারার ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা। লাভ তো প্রচুর, এটা তো কোনো খরচ নাই। লাগানির পরে সাধারণ শুধু গোবর, আর কিছুই না। 400 টাকা বিক্রি করতেছি, আর গেছে বছর বিক্রি করছে 250, 200। আবহাওয়া অনুকূল থাকাতে এবার ফলনটা খুব ভালো। চিকিৎসকরা বলছেন পেয়ারা সি ভিটামিন সমৃদ্ধ হওয়ায় ফলটি মানবদেহের রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। 100 গ্রাম পেয়ারার মধ্যে আপনি সেখানে ভিটামিন পাবেন প্রায় 3 গ্রামের মতো। ভিটামিন সি বাদেও পেয়ারার মধ্যে যে ফাইবার আছে সেই ফাইবারটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে, পাশাপাশি পরিপাকতন্ত্রের হজমে সহায়তা করে। এদিকে পেয়ারার ফলন বাড়াতে চাষিদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা। মৌসুম ছাড়াও আমরা বিশেষ করে যখন উইন্টার সিজন থাকে বা শুষ্ক মৌসুমে পেয়ারাকে ফলন করা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পেয়ারার ফলন ভালো হয়েছে। চলতি মৌসুমে জেলার মোট 310 হেক্টর পাহাড়ি জমিতে বাণিজ্যিকভাবে পেয়ারার চাষ হয়েছে। আর এসব বাগান থেকে অন্তত 4 কোটি টাকার পেয়ারা বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের বাইরের খবর। ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পর দেশটিতে হেইট ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধের ভয়াবহ বিস্তার ঘটেছে। পুলিশের তথ্য মতে গত বছরের জুলাই মাসের তুলনায় এ বছর ঘৃণাজনিত অপরাধের মাত্রা বেড়েছে 41%। অধিকাংশ ক্ষেত্রে যার শিকার হচ্ছেন অভিবাসীরা। বর্ণ ও ধর্ম বিদ্বেষমূলক এসব অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ব্রিটিশ শীর্ষ মন্ত্রীরা। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। গত বছরের জুলাই মাসে 3886টি হেট ক্রাইম বা বর্ণ ধর্মীয় বিদ্বেষমূলক হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু এই বছরের জুলাই মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 5468তে। আর বেশিরভাগ ক্ষেত্রে এর শিকার হচ্ছেন অভিবাসীরা। ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যে থাকা না থাকা নিয়ে অনুষ্ঠিত গণভোটের ব্রেক্সিটের পক্ষে রায়ের পরপরই দেশটিতে এই ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। একদিন এক ব্যক্তি আমাকে জনসমক্ষে বলে ওঠেন, আমাদের দেশ থেকে বেরিয়ে যাও। একজন ব্রিটিশ মুসলিম হওয়ার কারণে কেউ এত বাজে মন্তব্য করবে ভাবতেও পারিনি। এখানকার সংখ্যালঘু অভিবাসীরা প্রতিনিয়ত মানুষের দুর্ব্যবহারের শিকার হচ্ছে। এ নিয়ে তাদের মধ্যে কোনো অপরাধবোধ নেই। পুলিশের তথ্য মতে 2015 এবং 16 সালে ব্রিটেনে 62,518টি হেট ক্রাইম সংঘটিত হয়, যা কিনা বিগত বছরগুলোর তুলনায় 19% বেশি। দিন দিন এই হেড ক্রাইম বাড়ছে উদ্বেগজনক হারে। এমনকি অতি সম্প্রতি হেড ক্রাইমের নির্মমতার শিকার হয়ে প্রাণ হারাতে হয় 40 বছর বয়স্ক পোল্যান্ডের এক নাগরিককে। হেড ক্রাইম বন্ধে ব্রিটিশ সরকার ও পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলে দাবি কর্তৃপক্ষের। এই ধরনের অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান ব্রিটিশ হোম সেক্রেটারি এবং লন্ডনের ডেপুটি মেয়র। এটা খুবই উদ্বেগের বিষয় যে হেট ক্রাইম দিন দিন বেড়েই চলেছে। এই অপরাধ দমনে পুলিশ বিভাগীয় কমিশনারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। হেট ক্রাইমের পেছনে কোনো কারণ বা যুক্তি থাকতে পারে না। ঘটনা ছোট হোক বা বড়, এই অপরাধ আমরা দূর করবই। হেট ক্রাইম প্রতিরোধে ইতিমধ্যে স্থানীয় পুলিশের পক্ষ থেকে মসজিদে মসজিদে গিয়ে বিশেষ প্রচারণা কার্যক্রম চালু করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের সঙ্গে কমিউনিটির নেতৃবৃন্দের এক হয়ে কাজ করার কথা জানান প্রবাসীরা। টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্য পরিমাণে হেট ক্রাইম বেড়েছে। আমাদেরকে চলতি পথে সতর্কতার সাথে চলাফেরা করা উচিত
এবং এই ব্যাপারে পুলিশের সাথে কমিউনিটির বিরুদ্ধে লিয়াজও করা উচিত। হেট ক্রাইমের বিরুদ্ধে নাগরিক সচেতনতা গড়ে তুলতে আমরা কাজ করছি। যারা এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন তাদের অভিযোগ লিপিবদ্ধ করা হচ্ছে। হেট ক্রাইমের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে এ বছর ভূমধ্যসাগরে পানিতে ডুবে রেকর্ড সংখ্যক অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। সম্প্রতি সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, এ বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরে পানিতে ডুবে ৩,৮০০ অভিবাসীর মৃত্যু হয়েছে, যা এরই মধ্যে ছাড়িয়ে গেছে গত বছরকে। 2015 সালে এই সংখ্যা ছিল ৩,৭৭১। প্রতিবেদনে আরও বলা হয়, মানব পাচারকারীরা সাম্প্রতিক সময়ে রাবারের নৌকা ব্যবহার করায় নৌকাডুবির ঘটনা ঘটছে আগের চেয়ে অনেক বেশি। এদিকে বুধবারও ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে অভিবাসীবাহী একটি নৌকা থেকে অন্তত 25 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও জীবিত উদ্ধার করা হয় আরও অন্তত 100 জনকে। সিরিয়ার ইদলিবে স্কুলে প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ অন্তত 26 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের হাস এলাকার একটি স্কুলের প্রবেশপথ ও এর আশপাশে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত এক শিক্ষক ও 15 জন শিশুসহ 26 জন নিহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। পর্যবেক্ষক দল ও উদ্ধারকারীরা জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খেলার খবর, কোপা দেল রে ও জার্মান কাপের খবর। কোপা দেল রেতে মোরাতা ও মার্কোর জোড়া গোলে কালচারাল লিওনেসকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অন্যদিকে জার্মান কাপে অক্সবুর্গের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ম্যাচের আগেই যে জানা ছিল কালচারাল লিওনেসের শক্তিমত্তা সম্পর্কে, শুরু থেকেই তা প্রকাশ পায় কোপা দেল রের রিয়াল মাদ্রিদের বিপক্ষের ম্যাচে। তাই বেল বেনজেমা বা রোনালদো অতিরিক্ত মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার দিয়াজ শেষ পেরেকটি ঠুকে দিলে 7-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদিস্তানরা। এদিকে জার্মান কাপে ঘরের মাঠ আলিয়েন্জ আরেনায় অপেক্ষাকৃত দুর্বল অক্সবুর্গের মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ, যেখানে এবারের জার্মান কাপের সবচেয়ে দ্রুততম সময় গোল করে ম্যাচে দ্বিতীয় মিনিটেই দলকে লিড এনে দেন বাভারিয়ান অধিনায়ক ফিলিপ লাম। বিরতিতে যাওয়ার 4 মিনিট আগে তা দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার জুলিয়ান গ্রিন। তবে বিপত্তি ঘটে বিরতি থেকে ফিরে 48 মিনিটে অক্সবুর্গের চোয়েলকো পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ হারালে। যদিও এর 9 মিনিট পর বায়ার্নের নির্ভরযোগ্য তারকা থমাস মুলারও ঠিক একই কাজ করে বসেন। 68 মিনিটে অক্সবুর্গের হয়ে ডন ওনলি গোল করে ব্যবধান কমাতে সমর্থ হন, কিন্তু ম্যাচের শেষ বাঁশি বাজার আগে বদলি খেলোয়াড় ডেভিড আলাবার গোলে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। লিগ কাপের ম্যানচেস্টার ডার্বির খবর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নগর প্রতিপক্ষ সিটির কাছে আগের ম্যাচের হারের শোধ নিয়েছে ইউনাইটেড। হুয়ান মাতার করা একমাত্র গোলে ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে খেলা হলেও কদিন আগে চেলসির কাছে 4-0 গোলের ব্যবধানে হারের কারণে শুরুতে রক্ষণাত্মক খেলতে থাকে রেড ডেভিলরা। ম্যাচের 2 মিনিটেই গোলের সহজ সুযোগ হারায় সিটিজেনের স্ট্রাইকার ইহি নাচো। অন্যদিকে রক্ষণভাগ সামনে রেড ডেভিলরাও আক্রমণ করতে থাকে। 35 মিনিটে ইব্রাহিমোভিচের শট লক্ষ্য ভ্রষ্ট না হলে প্রথমার্ধে লিড নিতে পারত ম্যান ইউ। প্রথমার্ধ শেষে গোলশূন্য থাকতে দুই দলকেই। দ্বিতীয়ার্ধে হোসে মরিনহোর শিষ্যরা আবারও আক্রমণের ধার বাড়াতে থাকে। ফলস্বরূপ 54 মিনিটে লাতান ইব্রাহিমোভিচের বাড়িয়ে দেয়া পাস থেকে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ স্ট্রাইকার হুয়ান মাতা। বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোল হয়নি। এতে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ। দেশের ক্রিকেট প্রসঙ্গ, ঢাকা টেস্টেও জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন সহ অধিনায়ক তামিম ইকবাল। টাইগারদের শক্তির কথা বিবেচনায় রেখে ঢাকা টেস্টের উইকেট হওয়া উচিত বলেও মন্তব্য করেন তামিম। সেই সাথে তিনি এও বলেছেন, শুধু ভালো উইকেট হলেই চলবে না, ক্রিকেটারদেরও ভালো খেলতে হবে। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এমনটাই জানান এ ড্যাশিং ওপেনার।
চট্টগ্রাম টেস্টে অনেক আক্ষেপ আছে বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। স্পিন সহায়ক উইকেটে বেশ কয়েকজন স্পিনার নিয়েও জয়ের খুব কাছ থেকে ফেরার বেদনায় পড়েছে তারা। ঢাকা টেস্টেও যেন বিষাদের কালো ছায়া ভর না করে মুশফিকদের উপর, সে প্রার্থনা সবারই। যদিও সেসব নিয়ে খুব একটা চিন্তা করতে নারাজ টাইগার ওপেনার তামিম ইকবাল। তার মতে স্পিনের ছোবল সামলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরমেন্স একেবারে খারাপ হয়নি। তাই হোম অফ ক্রিকেট মিরপুরে কোনো দ্বিধা নয়, প্রত্যাশা শুধুই জয়। 11টা প্লেয়ারই কিন্তু নামে মাঠে খেলাটা জেতার জন্য, পারি না পারি ওটা অন্য বিষয়। আর আমাদের এই নেক্সট টেস্ট ম্যাচেও এই প্ল্যানই থাকবে। আমরা যখনই মাঠে নামবো প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত আমরা চেষ্টা করবো যে আমাদের কাজগুলো আমরা ঠিকভাবে করি, আর আমরা অবশ্যই জেতার জন্য খেলবো। প্রথম টেস্টের ব্যর্থতার প্রসঙ্গ হয়তো ভুলে যাওয়াই শ্রেয়, কিন্তু ঢাকা টেস্টের উইকেট নিয়ে কৌতূহলটা অস্বাভাবিক নয়। কেমন হবে দ্বিতীয় টেস্টের উইকেট? যেটা আমাদের টিমের জন্য ভালো হবে, যেটা আমাদের জন্য স্যুট করবে বেশি, আমার মনে হয় ওরকম ধরনের উইকেট হবে। বাট আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, আমাদেরকে ওই উইকেটকে ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। যদি আমরা আমাদের মতো উইকেট পেয়ে গেলাম কিন্তু যদি ইউটিলাইজ না করতে পারি, তাহলে আসলে উইকেটের তার কোনো দোষ দিয়ে লাভ নেই। এদিকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে থাকা সাব্বির রহমানের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও। নর্মাল গ্যাস্ট্রিকের সমস্যা, পেপটিক আলসারের সমস্যা ডাক্তাররা সাসপেক্ট করতেছিলেন, ওই রকম কোনো ঝামেলা এই মোমেন্টে ওর ভিতরে নাই। ডক্টর কিছু সাজেশন ওকে দিয়ে দিছে, যেমন কি ফুড খাবে, কিরকম ফুড হ্যাবিট হবে, নর্মালি প্র্যাকটিস সহ সবকিছু করতে পারবে। মুশফিক সাকিব মুমিনুলদের মতো অনুশীলনে বিশেষ মনোযোগী ছিল ইংল্যান্ড দলও। ঢাকার উইকেট তুলনামূলক পেস বান্ধব হওয়ার সম্ভাবনা থাকায় কিনা বল হাতে অনেকটা সময় কাটিয়েছেন ইংলিশ পেসাররা। যদিও হাঁটুর সমস্যার কারণে স্টিভেন ফিনকে পুরোপুরি ফিট বলে মনে হয়নি, কিন্তু ক্রিস ওকস, বেন স্টোকসদের পাশাপাশি ইংলিশ স্পিনাররাই বাংলাদেশের ব্যাটসম্যানদের ভোগাতে যথেষ্ট। আর চট্টগ্রাম টেস্টের ব্যর্থতা কাটিয়ে উঠতে থ্রি লায়নদের দুই ব্যাটিং স্তম্ভ অ্যালিস্টার কুক ও জো রুট নেটে যেন ছিলেন একটু বেশি সতর্ক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা নিয়ে সংশয়, বাসিন্দাদের ক্ষোভ। আবারও যাচাইয়ের কথা ভাবছে খোদ সিটি কর্পোরেশন। সমন্বয়হীনতাকে দুষছেন নগর বিশেষজ্ঞরা। আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে মংলা ঘুষিয়াখালী নৌ চ্যানেল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নির্বিঘ্নে নৌযান চলাচলের ড্রেজার বেজ স্থাপনের পরিকল্পনা। যথাযথ তদারকি না থাকায় বিদেশে জঙ্গি সংগঠনে যোগ দেওয়া সহজ হচ্ছে বলে অভিযোগ। শঙ্কিত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও, মানতে নারাজ ইমিগ্রেশন বিভাগ। দিনাজপুরে ধর্ষণের শিকার শিশু পূজার চিকিৎসায় ঢাকা মেডিকেলের 9 সদস্যের বোর্ড গঠন। পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত আজ। এবং 1 নভেম্বর থেকে ঢাকা ও বিভাগীয় শহর সহ 1.5 শতাধিক স্পটে শুরু হচ্ছে আয়কর মেলা। প্রথমবারের মতো চালু করা হচ্ছে অনলাইন ট্যাক্স। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।